হায়াত আর কতক্ষণ আয়াতকে জানানো দরকার? এই মানুষটা যদি মারা যায় তবে আয়াত সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। হায়াত কম্পিত হাতে ফোনটা বের করলো। আয়াতের নাম্বার ডায়াল করতে গিয়েও তার আঙ্গুল থমকে যাচ্ছিল। আয়াত সারাদিন কিছু খায়নি, ঘরে বসে নিজেকে বুঝিয়েছে সারাদিন। মারিত তাকে ঠকিয়েছে, এসব অনেকক্ষণ বুঝিয়েছে। এখন বাজে হয়তো রাত 2টা। আয়াতের ক্ষুধা লেগেছে। সে নিচে নেমে এসে দেখে ড্রয়িং রুমের লাইট জ্বালানোই। সে রান্নাঘরে গিয়ে একটা প্লেট হাতে নিতেই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। আয়াত ফোনের দিকে তাকাতেই দেখলো হায়াতের কল। এত রাতে কেন কল করলো? ওর কোনো বিপদ হলো না তো? আয়াত কলটা রিসিভ করলো। হ্যালো। হায়াতের কান্নার শব্দ কানে আসতেই অস্থির হয়ে উঠল আয়াত। হায়াত, বলুন কি হয়েছে, কাছিস কেন? হায়াত কান্নার জন্য কথাই বলতে পারছে না, ভেঙে ভেঙে বলছে। মা, মা, কি? মায়ের কথা মনে পড়ছে? মা- মারিদ ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচবে না বোধহয়। এই কথাটা শোনার জন্য আয়াত প্রস্তুত ছিল না। হাতের প্লেটটা ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হায়াত বহু কষ্টে সবটা আয়াতকে বলে। মারিদের পাগলামি, তার কথা সব। আয়াদের হাত থেকে ফোনটাও পড়ে গেল। সে ধপ করে ফ্লোরে বসে পড়ল। না, না, না। আয়াত চেঁচিয়ে উঠল। হন্তদন্ত হয়ে উঠে পাগলের মতো দৌড় লাগালো। সারাদিন ধরে নিজেকে যা বুঝিয়েছে সব এই একটা খবরের ধূলিসাৎ হলো। জোর করে মনকে বোঝালে বোধহয় এমনটাই হয়। ঘণ্টাখানেক পর হাসপাতালের প্রধান ফটক দিয়ে কেউ একজন ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করলো। পরনে এলোমেলো কাপড়, চুলগুলো অবিন্যস্ত, তার চোখ দুটো রক্তবর্ণ। এ যে আয়াত, কিন্তু এ কোন আয়াত? যে আয়াত সব সময় পরিপাটি থাকতো, যার চাহনিতে এক আভিজাত্য মেশানোর জেদ থাকতো, এটাই কি সেই আয়াত? এ যেন সেই চেনা আয়াত নয়। এ এক বিধ্বস্ত প্রেয়সী, যে তার সর্বোচ্চ হারানোর ভয়ে দিশেহারা। হায়াত আর রেন গ্রাউন্ড ফ্লোরে ছিল। তারা আয়াতকে এই অবস্থায় দেখে থমকে গেল। আয়াতের পরনে একটা অফ হোয়াইট রঙের শার্ট আর কালো রঙের প্লাজো। চুলগুলো মুক্ত অবস্থায় পিঠে পড়ে রয়েছে। বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে তার গায়ের কাপড়গুলো গায়ের সাথে লেপ্টে আছে। হায়াত এগিয়ে গেল সাথে সাথে। আয়াত হায়াতকে দেখেই থেমে গেল। অস্থির চিত্তে বলল। মারিদ কোথায়? ডাক্তার কি বলছে? রিল্যাক্স, এত হাইপার। হায়াতের কথার মাঝেই আয়াত তীক্ষ্ণ স্বরে বলল। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। রেন বিদ্রুপ করে বলে উঠল। যাকে নিঃশেষ করতে এত প্ল্যান তার জন্যই আবার চোখের পানি রিডিকিউলাস। আয়াত থেমে গেল ক্ষণিকের জন্য। সত্যি তো, সে কেন কাঁদছে? আয়াত রেনের দিকে তাকালো। রেন বিদ্রুপ করছে তাকে। আয়াত নিজের ভাব বজায় রেখে বলল। এই জন্যই তো কাছি। ও এত সহজে মরে গেলে আমার এত কষ্ট করে রাজিকে সাজানো প্ল্যানের কি হবে? আমার প্ল্যান ফ্লপ হয়েছে, তাই কাছি। রেন ঠোঁট চেপে হাসি আটকে বলল। ও আচ্ছা, তাই বলো। প্ল্যান ফ্লপের কষ্টে চেহারার কি হাল হয়েছে বেচারির, ইস। আয়াত অপ্রস্তুত হলো। হায়াত বলল। আয়াত, সিনেমার মতো এসব নাটক করা বন্ধ কর এবার। এসব পরিচয় লুকানো টুকানো বাদ দে। তুই মারিদ ভাইয়ের সাথে কথা বল, তুই দুজন। তার জন্য তো তাকে বেঁচে থাকতে হবে, তাই না? রেন মাঝে ফোড়ন কেটে বলল কথাটা। আয়াত রাগী চোখে তাকালো তার দিকে, এরপর বলল। একটু বেশি কথা বলছো না? হুম, বাস্তব কথা বলছি। ও কেমন আছে? আছে কোনো মতো। আজরাইল যখন তখন টান দিবে আর কি। আয়াত রেনের দিকে তাকিয়ে হুমকি স্বরূপ বলল। কে কাকে টান দিবে আই ডোন্ট নো, বাট তুমি আরেকটা বাজে কথা বললে তোমার কোথায় যে টান লাগবে রেন, আই থিঙ্ক তুমি বুঝতেও পারছো না। রেন চোখ বড় বড় করে ফেলল। হায়াত আয়াতের চোখের পানি মুছে দিয়ে ফ্লোর নম্বর বলে দিল। আয়াত গম্ভীর স্বরে বলে উঠল। সাথে আয়। হায়াত কিছু বুঝে ওঠার আগেই আয়াত ওর হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়াত, কি করছিস? ওখানে সবাই আছে তো? আয়াতের দায় সারা জবাব। থাকুক। সবাই জেনে যাবে তো?
সব সামনাসামনি হোক এবার, অনেক হয়েছে লুকোচুরি। আর তুই তো বললি সিনেমা না করতে। আর হায়াত হাল ছেড়ে দেয়। রেন পেছন থেকে বলল, চৌধুরীদের মাথায় আরেকটা বাজ পড়বে বোধ হয় আজ। করিডোরে সবার মাঝে নীরবতা বিরাজমান। মাহিদের জ্ঞান ফিরেছে, সে সবার সাথে এখানেই বসে রয়েছে। নীরবতা ঘিরে জায়গাটাকে কয়েক জোড়া জুতোর শব্দ ভেসে আসলো। এদিকে আসছে কেউ, তবে কারোই তেমন নজর নেই সেদিকে। কি মনে করে রোহিত সেদিকে তাকাতেই তার চোয়াল ঝুলে পড়ার উপক্রম হলো। সে দু চোখ ঘন ঘন পল্লব ঝাপটালো। না, না, ঠিকই তো দেখছে। দুটো হায়াত। রোহিতের পাশেই ছিল শ্রাবণ। সে শ্রাবণের বাহু ধরে ঝাঁকাতে লাগলো। শ্রাবণ বড্ড বিরক্ত হলো। বিরক্ত মাখা স্বরে বলল, কি হয়েছে? রোহিত কিছু বলল না, শুধু হাত দিয়ে সামনের একই আদলের দুই রমণীকে দেখালো। রোহিতের হাত অনুসরণ করে তাকাতেই শ্রাবণ হতভম্ব হয়ে গেল। সে ঘন ঘন পল্লব ঝাপটালো। চেঁচিয়ে বলে উঠল, দুইটা আঘাত? হাউ ইজ ইট পসিবল? প্রত্যেকে চমকে উঠল তাদের কথা শুনে। মাহিত বিরক্ত ভরা স্বরে বলল, চেঁচাচ্ছিস কেন? আর হায়াতকে কোথায় পেলে? শ্রাবণ ইশারায় পেছনের দিকে ঘুরতে বলল। মাহিত বিরক্ত নিয়ে তাকালো। হিজাব পরা আর হিজাব ছাড়া দু রমণীকে দেখে মাহিত কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। মাহিরা চৌধুরী হায়াত নামটা শুনতেই সেদিকে তাকালো। এই মেয়েকে তিনিও দেখতে চান, তবে একই আদলের দুজনকে দেখে কপাল কুঁচকে ফেলল। আয়াত আর হায়াত থামল। আয়াত কারো দিকে তাকালো না, কারো অনুমতি চাইল না। সে সোজা কাচের দেওয়ালের ওপাশে শুয়ে থাকা মারিদের দিকে ছুটে গেল। মারিদের দেহটা অসংখ্য নল আর মেশিনের সাথে যুক্ত। সেই চিরচেনা হাসিটা নেই, নেই সেই চঞ্চলতা। আয়াত কাচের উপর হাত রাখল। চোখের কোণে পানি জমল। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। সে মনে মনে বলছিল, মারি, আমি তো তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, তাহলে কেন পারলাম না? একবার চোখ খোলো, আমি আর লুকাবো না, আমি বলবো আমি তোমার হানি। মাহিত দাঁড়িয়ে পড়ল। দুটো হায়াত। হায়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মাহিত তার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, দুটো হায়াত কিভাবে? এসব কি হচ্ছে? আয়াত চোখের পানি মুছে বলে উঠল, অনামিকা তুজায়াত নামটা শুনেছেন নিশ্চয়? মাহিত কপাল কুঁচকে ফেলে। অনামিকা তুস আয়াত কর্পোরেট জগতের এক ঝানু ব্যবসায়ী। গত 3 বছরে যে টেক্সটাইল বাজারে নিজের একচ্ছ আধিপত্য বিস্তার করেছে। মাহিত বলে উঠল, হ্যাঁ, শুনবো না কেন? উনি তো অনেক বড় একজন ব্যবসায়ী। আমি সে। মাহিত চোখ বড় বড় করে ফেলল। হোয়াট? মস্করা করা হচ্ছে? আয়াত বরফ শীতল স্বরে বলল, যার তার সাথে মশকরা করার স্বভাব নেই আমার। মাহিত চোয়াল শক্ত করে ফেলল। হায়াত? আমি হায়াত। পেছন থেকে হায়াত বলল কথাটা। এ যেন এক গোলক ধাঁধা। বাকিরা নীরব দর্শক যেন। মাহিত বলে উঠল, কি হচ্ছে এসব? 1 থেকে 2 কিভাবে হলো? হায়াত বলল, আগে থেকেই দুই ছিলাম। মাহিরা চৌধুরী দুজনকেই পরোক্ষ করলেন। খেয়াল করে দেখলেন চেহারায় হুবহুব মিল থাকলেও দরজায় পাশে দাঁড়ানো মেয়েটির ভেতরের যন্ত্রণাটা অনেক বেশি গভীর। শ্রাবণ মুখে হাত দিয়ে বলে উঠল, তার মানে মারিদের হানি আর মাহিদের হায়াত আলাদা? ওর হানি বেঁচে আছে? আয়াত শ্রাবণের দিকে তাকালো। দুনিয়ার সবাইকে সে তার কথা বলেছে, তাহলে হানি নামটা এত পরিচিত কিভাবে? মাহিরা চৌধুরী এগিয়ে গেলেন আয়াতের দিকে। তোমার পরিচয় দাও। আয়াত একটু চুপ রইল, এরপর শুধু দুটো শব্দ বলল। মারিদের হানি। সবাই বিস্ময় নিয়ে দেখে গেল দু বোনকে। হঠাৎ তান্হা বলে উঠল, এটা কিভাবে সম্ভব? আয়াত এতক্ষণে তাকালো তার দিকে, তাকে পরোক্ষ করলো ভালো করে। মারিদের প্রতি থাকা সব অনুভূতি যেন সাথে সাথে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো তাকে দেখে। হাত মুষ্টিবদ্ধ হলো তার। ইচ্ছে করলো এক্ষুনি ভেতরে গিয়ে মারিদের গলা টিপে ধরতে। মারিদের গার্লফ্রেন্ড থাকার পরও মারিদের তার জন্য করা এসব পাগলামির মানে কি? কি চায় সে? আয়াতের ধ্বংস?
কিন্তু মারিদ কি জানে আয়াদের আসল পরিচয়? জানে আয়াত, কিছু না জানে না সে, শুধু এতটুকু জানে মারিদের জ্ঞান ফিরবে এবং সে গিয়ে তাকে একটা থাপ্পড় মারবে। হ্যাঁ, শুধু এটাই জানে সে। মাহিরা চৌধুরী রক্ত টকবক করতে লাগলো আয়াতের উত্তর শুনে। এই মেয়ের জন্য তার ছেলের এই হাল। এই মেয়ে কাছে থেকেও নাটক করছিল। মাহিরা চৌধুরী তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটালেন। আয়াতের গালে সজোরে একটা থাপ্পড় মারলেন। সবাই মুখে হাত দিয়ে ফেলল। এদিকে গালে হাত দিয়ে চেঁচিয়ে উঠল হায়াত। সবাই ভোরকে তার দিকে তাকালো। মাহিত হকচকিত হয়ে তার দিকে এগোতে নিলে হায়াত পিছিয়ে যায়। মাহিত প্রেমিক হৃদয়টা ভঙ্গুর হলো। আয়াত ভোরকে যায়, এটা আশা করেনি সে। সে তার বাস পাখির ন্যায় চোখ জোড়া দিয়ে তাকালো মাহিরা চৌধুরীর দিকে। মাহিরা চৌধুরী ভাসখাই স্বরে বলে উঠলেন, এত বছর কোথায় ছিলে? তোমার অনুপস্থিতিতে আমার ছেলে কি হাল হয়েছিল আদৌ জানো তুমি? বেঁচে থেকেও মরার মতো পড়ে থাকতো ছেলেটা। কোথায় ছিলে তুমি? আজ যখন মরার পথে, তখন এসেছো তুমি? ওর লাশ দেখতে এসেছো বলো? মাহিরা চৌধুরী কেঁদে ফেললেন বলতে বলতে। বরুণ চৌধুরী উঠে এসে সামলালেন স্ত্রীকে। শান্ত হও, এটা হসপিটাল। আয়াত কিছু বলতে নিবে, তখন মাহিরা চৌধুরী আবার বলে উঠলেন, হ্যালোসিয়েশনে ভুগছে আমার ছেলেটা। সব সময় একা একা কথা বলে আর বলে হানির সাথে কথা বলছি। রাখো তুমি সে খবর। মেরে ফেললে তুমি আমার ছেলেটাকে, মেরে ফেললে, শেষ করে দিলে। মারিদ আমার হাসি খুশি ছেলেটার জীবন ধ্বংস করে দিলে। আয়াত হতভম্ব হয়ে যায়। হ্যালোসিয়েশন? হিসাব মিলছে না তার। মারিদ তাকে নিয়ে হ্যালোসিয়েশন করতো? আয়াত দু পা পিছিয়ে যায়। মাহিত স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে দুটো হায়াত, একই মুখ, একই গঠন, শুধু একজন হিজাব পরা শান্ত যে তার অফিসের ফাইল গুছিয়ে দেয়, আর অন্যজন অবিন্যস্ত চুলে আগ্নেয়গিরি হয়ে দাঁড়িয়ে থাকা আয়াত। মাহিত কয়েক কদম এগিয়ে এসে হায়াতের খুব কাছে দাঁড়ালো। হায়াত মাথা নিচু করে আছে। মাহিদের কণ্ঠস্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের ধারালো তলোয়ারের ধার। সে হায়াতের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তুমি আমার বিয়ে হয়ে আমার পাশে ছিলে হায়াত। প্রতিদিন ডেস্কে কফি রেখে যাওয়ার সময় কি একবারও মনে হয়নি যে তোমার একটা প্রতিচ্ছবি আমার ভাইকে শেষ করে দিচ্ছে? সেটা আমাকে জানানো উচিত। হায়াত চুপ করে রইল। তার চোখের জল থাকলেও মুখে কোনো অপরাধবোধের ছাপ নেই। সে শান্ত স্বরে শুধু বলল, পরিস্থিতি এমন ছিল যে আমি বলতে পারিনি। আয়াত যা করেছে সেটা ওর ব্যক্তিগত বিষয়। মাহিত তাচ্ছিল্যের হাসি হাসল। ব্যক্তিগত বিষয়? আমার ভাইটা যাইছিউতে কেন তুমি জানো? কারণ সে তোমার বোনের প্রেমে পাগল ছিল। আর তুমি তুমি প্রতিদিন আমার চোখের সামনে ঘুরে বেরিয়েছ, আমার সব খবর জেনেছ, অথচ একবারও বললে না যে মারিদের সেই হানি আসলে তোমারই যমজ বোন। হসপিটালে আমার ভাইয়ের ওই আর্তনাদ শুনেও একটু মায়া হয়নি তোমার? এতটা পাষাণ তুমি? হায়াত এবার মাহিদের চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে মাহিদের জন্য কোনো বিশেষ আবেগ নেই, আছে শুধু একজন বসের প্রতি থাকা সাধারণ সম্মান। সে ধীর স্বরে বলল, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমার বোনের গোপনীয়তা রক্ষা করা আমার কাছে বেশি জরুরি ছিল। আর মারিৎসা যা করেছেন সেটা তার নিজের আবেগ। এখানে আমার কি করা ছিল? মাহিদের বুকটা হঠাৎ করে চিনচিন করে উঠল। সে আশা করেছিল হায়াত অন্তত একটু ভেঙে পড়বে, একটু ক্ষমা চাইবে, কিন্তু হায়াতের এই নিষ্প্রভ ভাব তাকে আরও বেশি আঘাত করল। মাহিদ দাঁতে দাঁত চেপে বলল, গোপনীয়তা রক্ষা? তুমি অনেক বড় অভিনেতা হায়াত। আমি ভেবেছিলাম তুমি খুব সহজ সরল একটা মেয়ে, কিন্তু আজ বুঝলাম তুমি আর তোমার বোন মিলে আমাদের চৌধুরী পরিবারকে একটা সার্কাস বানিয়ে ছেড়েছ। তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করতাম? হায়াত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, বিশ্বাসের অমর্যাদা করিনি আমি। অফিসের কাজে আমি কোনো ফাঁকি দিইনি, আর পারিবারিক বিষয়গুলো আমি আলাদা রাখতে চেয়েছিলাম। শ্রাবণ বিড়বিড় করল, ওরে বাবা, মাই তো পুরাই ছ্যাঁকা খাওয়া মজনু হয়ে গেছে। আর হায়াত ভাবি তো দেখি হেমাস হইল। মাইদ রে, তোর কপি আজ থেকে তেতো লাগবে ভাই। মাহিদ হায়াতের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল,
তুমি কাল থেকে অফিসে আসবে না হায়াত। তোমার মতো একজন মানুষকে আমি আর এক মুহূর্তে সহ্য করতে পারছি না। তোমার পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। হায়াত একটুকু বিচলিত হলো না, সে শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন। হায়াতের এই নির্লিপ্ততা মাহিদের মনে আগুনের মতো জ্বলছে। তখন হঠাৎ একটা নার্স ছুটে এলো। ডাক্তারকে ডাকলেন তিনি। ডাক্তার দ্রুত কদমে ভিতরে প্রবেশ করলেন। কারো কোনো প্রশ্নের উত্তর তিনি দিলেন না। সবাই দরজার কাছে গেল। কাচের ওপাশে শুয়ে আছে মারিদ। ওর নিথর দেহের চারপাশ ঘিরে ডাক্তার আর নার্সদের ব্যস্ততা। আয়াত দাঁড়িয়ে ওর কপালে লেপ্টে থাকা ঘাম আর চোখের কোণে জমে থাকা জল যেন শুকিয়ে গেছে। ও শুধু দেখছে মারিদের ফ্যাকাশে মুখটা। ডাক্তার হাতে নিলেন সেই ডিফি বেল্টের মেশিনটা। মাহিরা চৌধুরী ভেঙে পড়লেন এবার পুরোপুরি। চিৎকার করে কেঁদে উঠলেন। আয়াত রোবটের ন্যায় দাঁড়িয়ে রইল। হায়াত এগিয়ে এসে বোনকে জড়িয়ে বাহুতে আগলে ধরল। ডাক্তার মারিদের বুকে মেশিনটা চেপে ধরলেন। একটা যান্ত্রিক শব্দ হলো আর মারিদের শরীরটা একবার সজোরে কেঁপে উঠল। আয়াত চোখ খিচে ফেলল। মনিটরের সেই সরল রেখাটা সামান্য নড়ে চড়ে আবার সোজা হয়ে গেল। আয়াত কাচের উপর হাত রাখল। ওর ঠোঁট দুটো শুধু বিড়বিড় করে বলছে, মারি, ফিরে এসো। সময় যেন থেমে গেছে। ডাক্তার আবার চার্জ দিলেন। এবার আরও জোরে একটা ধাক্কা। মারিদের বুকটা একবার উতলে উঠল, কিন্তু না, পরক্ষণেই সব আবার নিথর। নার্স একবার ইশারায় ডাক্তারকে থামতে বললেন, কিন্তু ডাক্তার শেষ চেষ্টা ছাড়লেন না। আয়াতের চোখ দিয়ে এবার অঝরে জল পড়ছে। ওর মনে হচ্ছে ওর নিজের হৃদস্পন্দন যেন থেমে যাচ্ছে। মেশিনটা যখন তৃতীয়বার মারিদের বুকে স্পর্শ করলো, ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আয়াত চিৎকার করে বলতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। ডাক্তার এবার সর্বশক্তি দিয়ে শক দিলেন। হায়াত আয়াতের মাথাটা তার নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরল। ফুপিয়ে কেঁদে উঠল নিজেও। আয়াত ঘন ঘন পল্লব ঝাপটাচ্ছে। মারিদের আঙ্গুল নড়ছে। হ্যাঁ, সে তো দেখলো। তৎক্ষণাৎ সে হায়াতকে ছেড়ে ভালো করে তাকালো। যখন ডাক্তার মারিদের বুক থেকে মেশিনটা সরিয়ে নিতে যাবেন, মনিটরের সেই সোজা রেখাটা হঠাৎ একটা ছোট্ট লাফ দিল। টিক 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 টিক। আয়াত দেখল মারিদের হাতের একটা আঙ্গুল আবার সামান্য নড়ে উঠেছে। ডাক্তার দ্রুত নাড়ি পরীক্ষা করলেন। ওনার মুখে এক চিলতে হাসি। তিনি বাইরের দিকে তাকিয়ে ইশারা করলেন। আয়াত আর দাঁড়িয়ে থাকতে পারল না। দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। এটা শুধু বিজ্ঞান নয়, এটা যেন ওর প্রার্থনার জয়। মারিদ বেঁচে আছে। ওর পৃথিবীটা আবার পূর্ণতা পেল। ডাক্তার বেরিয়ে এলেন। মাহিদ কাতর স্বরে জিজ্ঞাসা করে উঠলেন, আমার ভাই কেমন আছে? মিরাকল মিস্টার চৌধুরী, লাভ হি ইজ আউট অফ ডেঞ্জার্স। তাকে কেবিনে শিফট করা হবে কিছুক্ষণের মধ্যেই। সবাই স্বস্তির শ্বাস ছাড়ল। আলহামদুলিল্লাহ বলল সাথে সাথে। রেন এলো তখন। আয়াতকে নিচে বসে থাকতে দেখে বলল, আপন মনে বলল, চৌধুরী পরিবার আজ তো এক বিটকেল পরিবার দেখছি। মেয়েটাকে চেয়ারে বসতে দেয়নি পর্যন্ত, আজ হচ্ছে এদের। সে এসে খেকিয়ে উঠল। এ হসপিটালকে পুরো হসপিটাল কেনার সামর্থ্য আছে যার, তাকে চেয়ারে বসতে দেননি। অভিশাপ দিলাম আপনাদের যে কয়জন বসেছিলেন সবার পাছা ব্যথায় টকবক করুক। হায়াত উঠে আসো। সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিদ বলল, যার যেখানে বসার স্বভাব সে তো সেখানে বসবে, আমাদের হাত নিয়ে দে। কথাটা শুনে রেইনের মুখটা হা হয়ে গেল। যার যেখানে বসার স্বভাব মানে? আয়াত কিছু বলছো না কেন তুমি? আয়াতের চোখ বন্ধ। হায়াতের কপাল কুঁচকে এলো। সে আয়াতকে ধরতেই আয়াত হেলে পড়ল তার উপর। জ্ঞান হারিয়ে আয়াত ব্যাপারটা বুঝতে পেরে হকচকিত হলো হায়াত। রেন এগিয়ে এলো। হায় হায়, এটা কি হলো? দ্রুত হসপিটাল নিয়ে চলো। আমরা হসপিটালেই আছি গর্ধব। হায়াতের কথা শুনে রেন দাঁত কেলিয়ে বলল, আরে তাই তো। ডাক্তার, কে কোথায় আছেন? চুপ, এটা হসপিটাল, চিৎকার কেন করছো? রেন চুপ হয়ে গেল হায়াতের ধমকে। কয়েকজন নার্স এসে আয়াতকে ধরল। হায়াত বলল তাকে যেন মারিদের কেবিনেই রাখা হয়। কথা মোতাবেক তাই করা হলো।
মাহিদ পুরোটা সময় শুধু দেখে গেল তাকে, অথচ হায়াত একবারের জন্য তার দিকে তাকালো না। কেন তাকালো না? সেদিন হসপিটালে তো কত সুন্দর করে কথা বলল, মারিদকে দেবরও বলল। তাহলে ওগুলো কি নাটক? আর কেন এই নাটক? ওরা আসলে কি চায়? কেন মিথ্যা পরিচয়ে তাদের অফিসে জয়েন করলো হায়াত? অনামিকা তুস আয়াতের বোন সে, টাকার অভাব তো থাকার কথা না। অনামিকা তোস আয়াতকে কেউ আজ অবধি সামনাসামনি দেখেনি, সে মিডিয়ার সামনে আসেনি কখনো। মাহিদের মনে প্রশ্নগুলো এক এক করে ঘুরতে লাগলো। এরা আসলে চায় কি? সে বসে থাকতে পারল না। হায়াত একটা কর্নারে দাঁড়িয়ে রেনের সাথে কথা বলছিল। মাহিদ গিয়ে উপস্থিত হলো সেথায়। ওদের কথোপকথন থেমে গেল। মাহিদ বলল, আপনার সাথে কথা আছে মিস হায়াত। তুমি থেকে আপনি। হায়াত হাসে, সে বলল, বলুন। রেন মুখ ভেঙচি কেটে চলে যায় সেখান থেকে। মাহিদ বলল, কি চান আপনারা? কেন তো নাটক? হায়াত হাসলো, সে আর ভরিতা করলো না। সে বলল, মহিমা হাওলাদারকে চেনেন মিস্টার চৌধুরী? মাহিদ কপাল কুঁচকে ফেলে। হায়াত বলল, আপনার অফিসে আর জব করবো না, তাই মিস্টার চৌধুরী বললাম। সে যাই হোক, চেনেন? মাহিদ গুরুগম্ভীর স্বরে বলল, না। আপনার চাচাকে জিজ্ঞেস করবেন, উনি চিনবে। কে উনি? ওনাকে জিজ্ঞেস করবেন না হয় সেটা। মাহিদের কপালে ডজন খানেক ভাঁজ পড়ে। তো তুমি বলে দিলেই তো হয়। হায়াত হেসে ফেললো, শালা আবারও তুমিতে ফিরে এসেছে। তাহলে মজা পাবো না, তবে আপনার সাথে অনেক হিসেব বাকি আমাদের। আমাকেও বলো কিসের হিসাব? ক্যালকুলেশনে সাহায্য করবো তোমাকে। হায়াত চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে। সে সামনের দিকে হাঁটা দিয়ে বলল, বুখান। মাহিদ আজ খেপলো না, সে আজ পাল্টা বলল। তুমি খাইয়ে দিলে খাবো। হায়াত যেতে যেতেই ওয়াক করে বলল। ছি। মাহিদ হঠাৎ কি ভেবে চেঁচিয়ে উঠল। হ্যাঁ মেয়ে, তোমার বয়স কত তাহলে? হায়াত থামলো এক মুহূর্তের জন্য, পেছন ঘুরে তাকালো, এরপর বলল। সহ্য করতে পারবেন না, কোমায়ও চলে যেতে পারেন আবার। মাহিদ ভাব নিয়ে বলল। মাহিদ মাহতাব চৌধুরীর আবেগ এত ঠুনকো নয়, বলো। হায়াত কিছুক্ষণ চুপ থেকে বলল। 33। মাহিদের চোয়ালটা ঝুলে গেল এক হাত। 20 থেকে 33। রেন কাছেই ছিল, সে সব শুনছে। সে হাসতে হাসতে গান ধরল। মাথা ভন ভন করে, মাথা ভন ভন করে। হায়াত সোনার বয়স শুনে মাহির চেয়ে ঘোরে। রাতটা কেটে গিয়ে দেখা মিলল সূর্যের। হয়তো একটু পর আবার আকাশটা মেঘে ঢেকে যাবে। কয়েকদিন ধরে আবহাওয়াটাও বড্ড ছলনা করছে। রাতভর বৃষ্টি হয়ে সকালে একটু সূর্যের দেখা মিলতেই তা আবার মেঘের তলে হারিয়ে যায়। মারি তার আয়াত পাশাপাশি বেডে শুয়ে রয়েছে। আয়াতের জ্ঞান রাতেই ফিরেছিল। সারাদিন না খেয়ে এমন দৌড়ঝাঁপ করতে তো অজ্ঞান হবেই, কিন্তু মারিদ এখনো ঘুমে আচ্ছন্ন। আয়াত মারিদের বেডে এসে বসল, ওর ব্যান্ডেজকৃত মাথাটাতে হাত বুলিয়ে দিল। আয়াত বলে উঠল, আমার ঘুম কেড়ে নিয়ে নিজে কত শান্তিতে ঘুমাচ্ছি। মিস্টার চৌধুরী, এবার অন্তত একটু তাকান। মারিদের চোখ জোড়া হালকা কেঁপে উঠল। আয়াত তা দেখে একটু সজা হলো। মারিদের ঠোঁট নড়ে উঠল, সে কিছু বিড়বিড় করছে। আয়াত কপাল কুঁচকে ফেলল, কথাগুলো অস্পষ্ট লাগছে। আয়াত মারিদের দিকে ঝুঁকে শোনার চেষ্টা করলো সে কি বলছে। হানি, হানি, যেও না, যেও না আমাকে ছেড়ে। আয়াত ভরকে গেল। ঘুমের ঘোরেও তার নাম বিড়বিড় করছে। আয়াতের চোখ অজান্তেই ছলছল করে উঠল। সে শক্ত করে মারিদের ক্যানোলা লাগানো হাতটা চেপে ধরল। এই তো আমি, কোথাও যাবো না তোমাকে ছেড়ে। এই যে তোমার হানি। মারিদ ধীরে ধীরে চোখের পাতা মেলল। মাথার ব্যান্ডেজ আর শরীরের তীব্র যন্ত্রণার মাঝে সে দেখল সামনে একটা আবসা অবয়ব। চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু দৃষ্টিটা ঠিক তেমনই তীক্ষ্ণ। মারিদ অস্পষ্ট সুরে বিড়বিড় করল, আবার উফ, এই হ্যালুসিনেশনটা কি আমাকে কবরেও শান্তি দেবে না? এই যে কাল্পনিক হানি, তুমি কি এখন আমায় বলবে যে আমি জাহান্নামে আছি? কারণ তোমার মতো জেদি মেয়ে জান্নাতে থাকার কথা না। আয়াত নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকটা ধক করে উঠল। সে জানতো মারিদ তাকে পাগলের মতো খুঁজছে, কিন্তু মারিদ যে তাকে মনে মনে এভাবে হ্যালুসিনেশন পর্যায়ে নিয়ে গেছে সেটা তার কল্পনার বাহিরে ছিল।
আয়াত নিজের গম্ভীর ভাব বজায় রেখে কাপা গলায় বলল, আপনি আপনি আমায় কল্পনা করতেন? মারিদ স্লান হাসল। তার ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগটা তখনও স্পষ্ট। সে আয়াতের চোখের দিকে তাকিয়ে ঘোরের ঘোরে বলতে লাগলো, কল্পনা না তো কি, রোজ রাতে তুমি নীল শাড়ি পরে আমার ল্যাপটপের উপর বসে থাকতে, কখনো কফির কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে অবজ্ঞা করতে, কখনো মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকতে। আজ তো দেখছি তুমি সরাসরি হসপিটালের বেডে হাজির। তা আজরায়েল কি তোমাকে স্পেশাল ডিউটি দিয়েছে আমার জান কবজ করার জন্য? আয়াত এবার বড় বড় চোখ করে মারিতের দিকে তাকিয়ে রইল। তার গাম্ভীর্য ছাপিয়ে এক অদ্ভুত বিস্ময় গ্রাস করলো তাকে। সে মারিতের একটা হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। এই যে মিস্টার মজনু, আমি কোনো ছায়া না, আমি জ্যান্ত মানুষ। এই দেখুন আমার হাত কতটা গরম। হ্যালুসিনেশনে কি কারোর হাত এত শক্ত হয়? কারোর স্পর্শ কি এত স্পষ্ট হয়? মারিত এবার চমকে উঠল। সে আয়াতের হাতটা নিজের গালের সাথে ঘষতে লাগলো। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে সে বলতে লাগলো, বাপরে, এটা তো আসলেও গরম। আর তোমার গায়ের ওই পরিচিত পারফিউমের ঘ্রাণটাও তো পাচ্ছি। তবে কি তুমি সত্যি আছো, নাকি আমার ব্রেনের কোনো তার ছিঁড়ে গিয়ে আমাকে এসব রিয়েল ফিলিং দিচ্ছে? আমি কি মারা যাচ্ছি হানি? মানুষ মরার আগে কি তার সবচেয়ে প্রিয় কল্পনাকে এভাবে ছুঁতে পারে? আয়াত এবার সহ্য করতে পারল না। সে রেগে আর অভিমানে মারিদের হাতে কষে একটা চিমটি কাটল। মারিদ আউস করে চিৎকার করে উঠতেই আয়াত বলে উঠল, এখন বুঝলেন আমি আমি সত্যি আপনার সামনে বসে আছি, কোনো কাল্পনিক চরিত্র নয় আমি। কেন এমন পাগলামি করলেন? কেন রাস্তার মাঝখানে ওভাবে দাঁড়িয়ে নিজেকে শেষ করতে চাইলেন? মারিত এবার বিছানা ছেড়ে ওঠার জন্য ছটফট করতে লাগলো। সে পাগলের মতো আয়াতকে খামচে ধরল। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে এক বিচিত্র তৃপ্তির হাসি। সে অবিশ্বাস্য সুরে বলল, না, এটা অসম্ভব। তুমি তো হায়াত, মাহিদের পিয়ে। তুমি না বললে? হায়াত আর আমি এক নই, ও আমার যমজ বোন। মারিত ভেবাচেকা খেল। কি? সুস্থ হন আগে, সব বলবো আমি। মারিত অস্থির চিত্তে বলল, তো তুমি তুমি আমার হানি সত্যি? আয়াত চোখের পানি নিয়ে মুচকি হেসে মাথা নাড়ায়। হঠাৎ তখন দরজা খুলে ঝড়ের গতিতে একজন প্রবেশ করে। রমণীটি রীতিমতো আয়াতকে ছেলে মারিদের উপর ঝাঁপিয়ে পড়ল। মারিত! মারিদ চোখ খিচে ফেলে। আয়াত কপাল কুঁচকায়। মারিদ চোখ খুলে ভোরকে বলে ওঠে, ডক্টর আরিয়া, আপনি? আয়াত এক ভ্রু উঁচু করে ফেলল। তার সামনে তার স্বামীকে একজন জড়িয়ে ধরল। মারিদ উকি মেরে আয়াদের দিকে তাকায়। আয়াদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। এদিকে আরিয়া মারিদের বুকে মাথা দিয়ে কেঁদেই যাচ্ছে। মারিত, কি করে হলো এমনটা? কেন এত কেয়ারলেস তুমি? তোমার কিছু হলে আমার কি হতো? আয়াদের হাত মুষ্টিবদ্ধ হলো। রাগের বশবর্তী হয়ে সে আরিয়ার চুলের মুঠি ধরে ওকে মারিদের থেকে ছাড়ালো। আরিয়া ব্যথায় আর্তনাদ করে ওঠে। মারিদ চোখ বড় বড় করে ফেলে। কোনো সন্দেহ নেই আর, এটাই তার হানি। এই মেয়ের রাগই যেন তার প্রমাণ। তোর সাহস কি করে হলো আমার সামনে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার? আরিয়া চোখ বড় বড় করে ফেলে, বিস্ময় নিয়ে বলল, হাজবেন্ড? আয়াত আরিয়াকে জোরে ধাক্কা মারে। আরিয়া নিচে পড়ে যায়। ব্যথায় আর্তনাদ করে ওঠে সে। আয়াত ওর দিকে আবার তেড়ে যেতে নিলে মারিদ ওর হাত ধরে ফেলল। ছেড়ে দাও ওনাকে, উনি বুঝতে পারেনি। আয়াত এক ভ্রু উঁচু করে বলল, বুঝতে পারিনি। দরদ উতলে পড়ছে বেশ এই মেয়েটার জন্য। বাহ! মারিদ বলে উঠল। আরে না না। আয়াত মারিদকে ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে বলল, এসব কারণে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম। একটা দিয়ে হয় না তোমার, তাই না? মারিদ ভোরকে বলল। কি সব বলছো? আয়াত রাগে গজগজ করে বলল, থাকো তুমি। ধুর, কেন যে আসতে গেলাম আমি। আয়াত চলে যেতে নিলে মারিদ ওর হাত ধরে টান মারে। আয়াত ওর বুকে গিয়ে পড়ে। আরিয়া নীরব দর্শক যেন। মারিদ বলে উঠল, ডক্টর আরিয়া, আপনাকে বলেছিলাম না আমার বউ আছে? এই দেখুন আমার বউ। আপনারা সবাই বলেছিলেন আমার হানি নেই, আমাকে পাগল বলেছিলেন। এই দেখুন, এই যে আমার হানি। আশা করি এবার আপনি আর জ্বালাবেন না আমাকে। আরিয়ার চোখে পানি এলো। সে বিশ্বাস করতে পারছে না। সে কিছু বলতে নিলে মারিদ বলল,
বসে আছেন কেন এখনো? আমাকে মেডিসিন নিতে হবে জলদি। আপনি প্লিজ আসুন। আমার মেডিসিন লাফালাফি করছে বড্ড। এই শরীর নিয়ে তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আপনি যান এখন প্লিজ। আরিয়ার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার ভালোবাসাটা কি তবে একপাক্ষিকই রয়ে গেল? মারিদের গল্পে সে কি শুধুই একজন থার্ড পারসন? আরিয়া উঠে দাঁড়ালো, কিছুক্ষণ মারিদের দিকে তাকিয়ে থেকে চোখ মুছে বলল, ভালো থাকো তুমি, খুব ভালো থাকো। আই এম সরি। আরিয়া চলে গেল। মারিদ তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। আয়াত ক্ষেপে বলল, খুব কষ্ট হচ্ছে না? যাও যাও, গিয়ে তার চোখের পানি মুছে দিয়ে আসো। মারিয়া আয়াতের দিকে তাকায় হেসে বলল, ইউ জেলাস? তোমার মাথাটা মেরে ফাটিয়ে দিব মারি। মারিদ হেসে ফেলল, যার দরুন তার বুকটা খানিক কেঁপে উঠল। সে তার হানিকে শক্ত করে জড়িয়ে বলল, কোথায় ছিলে তুমি? তুমি হিনা আমার হাল যে কি হয়েছিল জানো না তুমি? কেন এত কষ্ট দিলে হানি? আয়াত চুপ করে রইল। মারিদ অধৈর্য হয়ে বলল, বলো না কোথায় ছিলে? যেখানেই থাকি তোমার কি তাতে? তুমি তো বেশ ছিলে তোমার নিউ জিএফ এর সাথে। হোয়াট? মিউজিএফ? মারিদ কপাল কুঁচকে ফেলে। মাথা ব্যথা শুরু হয়ে গেল এই কথা শুনে। আয়াত সোজা হয়ে বসল। নাটক করছো? ভেবেছো জানি না? কি জানো তুমি? তোমার চাচাতো বোনের সাথে সম্পর্ক করনি তুমি, কাটাওনি তার সাথে পার্সোনাল টাইম, থাকুনি দুজন এক। আয়াত চোখ বুজে ফেলে। মারিদ যেন আকাশ থেকে পড়ল। কি সব ফালতু বকছো? শি ইজ মাই সিস্টার। আপন বোনের মতো ও আমার। আয়াত হাসলো। নিজের ফোনটা হাতে নিল সে। একটা রেকর্ডিং অন করলো সে। মারিদ হতভম্ব হয়ে গেল। চোখ খিচে বলে উঠল, বন্ধ করো। কেন মিস্টার চৌধুরী, শুনুন পুরোটা। মারিদ বলে উঠল, তুমি আমাকে উত্তেজিত করে দিচ্ছ। তোমার হাল বেহাল করব আমি পুরোটা শুনলে। আয়াত ভেবেছিল মারিদের হয়তো খারাপ লেগেছে রেকর্ডিংটা শুনে, তাই বন্ধ করতে বলছে। সে তো ভুলেই গিয়েছিল যে এই ছেলে একটা নষ্টা। আয়াত রেকর্ডিংটা বন্ধ করে বলল, লজ্জা থাকা উচিত তোমার। মারিদ বলল, আমার ভয়েসের মতো বাট আমি নই। আয়াত বলে উঠল, সাপোজ তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি, তুমি বিলিভ করতে না এটা? মারিদ চুপ হয়ে গেল। পরক্ষণেই বলল, তোমাকে ঠকিয়েছি বলতে চাইছো? ঠিকই বলছো। এর জন্যই তো হ্যালুসিনেশনে ভুগেছি। তোমাকে ঠকিয়েছি তাই তো দিনকে দিন একা একা কথা বলে মানুষের কাছে পাগল উপাধি পেয়েছি। তোমাকে ঠকিয়েছি বিধায়ী তোমার এতবার উপেক্ষা সহ্য করতে না পেরে গাড়ির সামনে মরতে। চুপ করো। আয়াত চেঁচিয়ে উঠল। মারিদ ফিসেল হাসল। যাও তুমি। আমি তো তোমাকে ঠকিয়েছি। আয়াত চুপ করে রইল। এরপরই কি ভেবে বলল, তার মানে বুঝতে পারছো ব্যাপারটা? মারিদ কিছু বলল না। তোমার পুরো ফ্যামিলি নষ্ট। মারিদ মুখ ঘুরিয়ে ফেলল অভিমানে। আয়াত তা দেখে বলল, ঢং ঢং করো আমার সাথে। মারিদ কিছু বলে না। আয়াত ডাকল, মারি। ঠকিয়েছি তো তোমাকে। আয়াত আচমকা মারিদের দিকে ঝুঁকে ওর কাঁধ থেকে ড্রেসটা সরিয়ে দাঁত বসিয়ে দিল। মারিদ হকচকিয়ে গেল। হানি, আহ! মাহিদ মারিদের কেবিনের দরজা খুলেছিল সবে। এই অদ্ভুত কথা শুনে সাথে সাথে লাগিয়ে দিল দরজাটা। হঠাৎ দরজা বন্ধের শব্দে হকচকিয়ে গেল আয়াত। পেছন ঘুরল। মারিদ কাঁধ চেপে আউস করছে। আয়াত ঘুরে আবার কামড় দিল। মারিদ জোরে চেঁচিয়ে উঠল, আম্মু! ছি, কিসব করছে? মারিদ নিজের উপর বিরক্ত হলো। নক করা উচিত ছিল তার। তখন হায়াত এসে উপস্থিত হলো। হায়াত মাহিদকে দেখে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ হায়াতকে দেখে মাহিদ একটু চমকে যায়। মাহিদের পরনে ফর্মাল ড্রেস। হায়াত নীল রঙের একটা আবায়া পরেছে। হায়াত তাকে কিছু না বলে ভেতরে যেতে নিলে মাহিদ আটকে দিল সাথে সাথে। এই না, হায়াত কপাল কুঁচকে বলল, কি হয়েছে? ওদের ডিস্টার্ব করো না, পার্সোনাল টাইম স্পেন্ড করছে ওরা। হায়াত ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ। হায়াত মাহিদের দিকে তাকিয়ে থেকে দরজাটা খুলে ফেলল। মাহিদ বলে উঠল, আরে মারিদের ওপর আয়াতকে ঝুঁকে থাকতে দেখে হায়াত ঠাস করে বন্ধ করে ফেলে দরজাটা। আয়াত আবার পেছনে তাকায়। মারিদের চোখ মুখ নীল হয়ে গেছে ব্যথায়। আয়াত আবার তার দিকে তাকালো। মারিদ আচমকা বলতে লাগলো,
মাথা ব্যথা করছে হানি, ও আল্লাহ, পুরো শরীর ব্যথা করছে। আহ! আয়াত বেশ বুঝলো সে নাটক করছে। সে ঠোঁট চেপে হাসল। খুব ভালো লাগলো দেখে। হায়াত লজ্জা পেল বেশ। সে পেছন ঘুরে চলে যেতে নিলেই মাহিদ বলে উঠল, 10টা বাজে যেন অফিসে দেখতে পাই। কন্ট্রাক্ট পেপারের কথা ভুলে যান না নিশ্চয়? হায়াত থামল, অজান্তেই হেসে ফেলল। এরপর পেছন ঘুরে বলল, ঠিক আছে। এরপর সে চলে গেল। মাহিদ স্বস্তির শ্বাস ছাড়ল। সময় গড়ালো। ঘড়ির কাঁটায় 10টা বাজে। মাহিদ অফিসে বসে রয়েছে। বারবার ঘড়ি দেখছে সে। হায়াত এখনো এলো না কেন? মাহিদ বিরক্ত হলো বেশ। সে একবার কল করলো হায়াতকে। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারে রিসিভ হলো কলটা। হায়াত, ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা পুরুষের হাসির শব্দ। মাহিদ মাঝপথেই থেমে গেল। ফোনটা কান থেকে নামালো সে। ভুল নাম্বারে কল দিল নাকি? না, ঠিকই তো আছে। এই কে আপনি? হায়াত কোথায়? ফোনের ওপাশ থেকে লোকটা বলল, আমার সাথে একটা বেডে শুয়ে রয়েছে সে। মাহিদ কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, ও আচ্ছা, ওকে, দ্রুত অফিসে আসতে বলুন। আমি দেরি করে একদম পছন্দ করি না। লোকটা একটু ভরকে গেল যেন। মাহিদের তো কষ্টে কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু সে এরকম স্বাভাবিক কিভাবে? সে বলল, ও আর অফিসে যাবে না। কন্ট্রাক্ট পেপারের কথা কি ভুলে গেছে সে? দ্রুত অফিসে আসতে বলুন। মেয়েটা এত অলস, উফ। মাহিদ কথা বলছে, অন্যদিকে ফোনটা কান থেকে নামিয়ে দ্রুত শ্রাবণকে মেসেজ করলো নাম্বারটা ট্র্যাক করতে। লোকটা আরেক দফা চমকালো যেন। দাঁতে দাঁত চেপে বলল, বলেছি না সে আর অফিসে যাবে না, আর কল করবেন না। কেন আসবে না অফিস? তার কাজগুলো কি তার জামাই করবে? 10 মিনিটের মধ্যে ওকে অফিসে চাই। হ্যাঁ, মামা বাড়ির আবদার। আপনি কি আমার মামা নাকি? আমি কেন আপনার মামা হব? তাহলে মামার বাড়ি বললেন যে? তো কি হয়েছে এতে? তার মানে তো আপনি আমার মামা। আরে কি সব বাজে কথা! এর জন্য কেন আমি আপনার মামা হব? কে জানি, আপনি তো বললেন। আমি কি বলেছি? আরে ধুর, এই মজা করছেন আপনি আমার সাথে। মাহিদ বলল, আচ্ছা বাদ দিন, দিনকাল কেমন যাচ্ছে? মামি কেমন আছে? লোকটা হতভম্ব হলো এহেন প্রশ্নে। সে চেতে বলল, মস্করা হচ্ছে আমার সাথে। শ্রাবণ মেসেজ পাঠিয়েছে, লোকেশন ট্র্যাক করে ফেলেছে। মাহিদ বাঁকা হাসলো। সে শ্রাবণকে তার টিম নিয়ে যেতে বলল মেসেজে। সেও উঠে দাঁড়ালো। হায়াতকে ভুলে যান মাহিদ মাহাতাব চৌধুরী, ও কখনোই আপনার ছিল না। মাহিদ সুন্দর করে আচ্ছা বলে কেটে দিল। লোকটা হতভম্ব হলো। আচ্ছা, এত সহজেই মেনে গেল? লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটা রুমে প্রবেশ করলো। অন্ধকারে আচ্ছন্ন রুমটা। টিম টিম করে শুধু ড্রিম লাইট জ্বলছে। সেই আবসা আলোয় আবায়া আর হিজাব পরিহিত রমণীটিকে দেখা যাচ্ছে। তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। কষ্ট হচ্ছে নিশ্চয়ই ওর। লোকটা দ্রুত কদমে এগিয়ে যায়। তার চেহারা নিকাবে ঢাকা, তার উপর একটা কাপড় দিয়ে মুখ আটকানো। ইস, এভাবে কেউ বাঁধে? যত সব নির্দয় লোক পুষছে সে। লোকটা এগিয়ে গেল, শুধু শব্দ আসছে। সে তার কাছে গিয়ে দাঁড়ায়, হাঁটু গেড়ে বসে পড়ল রমণীটির সামনে। হিজাবের এক অংশ নাকের কাছে এনে জোরে শ্বাস নিল। আমার জান, কষ্ট হচ্ছে সোনা, দাঁড়াও তোমার মুখ খুলে দিচ্ছি, বাট ওয়েট। লোকটা উঠে দাঁড়ালো। মুখোশটা ঠোঁটের ওখান থেকে হালকা সরিয়ে তার কপালে চুমু খেল। লোকটা বলল, এখন বেশ শান্তি শান্তি লাগছে। এবার জোরে করে উঠল সে। লোকটা হেসে ফেললো, বলল, তুমি কি লজ্জা পেলে? শুধু শোনা যাচ্ছে। মুখোশ ঠিকঠাক করে হায়াদের মুখের বাঁধন খুলে দিল সে। ওই হারামজাদা, ছাড় আমাকে, ছাড়। শুধু হাতের বাঁধনটা খুল, তোর লজ্জা পেছন দিয়ে ভরে দেবো শালাকে। হঠাৎ হায়াতের মধ্যে পুরুষালী স্বর শুনে চমকে লাফিয়ে উঠল লোকটা। ইস ছি, চুম্মা দিয়ে আমার বউয়ের হক মেরে দিলে অর্ধেক। শালাকে, ছাড় আমাকে। লোকটা হতভম্ব হয়ে যায়। দ্রুত কদমে গিয়ে লাইট অন করে। নিকাব খুলে ফেলল সে। ভেসে উঠল সুদর্শন রেইনের চেহারা, যার পরনে আবায়া আর হিজাব। হঠাৎ চোখ খুলে একটা ভুতুরে মুখোশের ফেস দেখে রেইন চিৎকার দিয়ে উঠল। এদিকে হায়াতের জায়গায় একটা বেটাকে দেখে লোকটাও চেঁচিয়ে উঠল। একটা ছেলেকে কিস করলো সে। দুজনের চিৎকারে বাড়িটা মৃদু কেঁপে উঠল। এঞ্জেল দেখা করতে বলেছে আজ। রেন কফিতে চুমুক দিয়ে বলল,
অ্যাঞ্জেল ওই নারী পাচারকারী। হায়াত উপর নিচ মাথা নাড়ায়। রেন বলে উঠল, কোনো দরকার নেই, মনে হয় মেয়ে কম পড়ছে তাই তোমাকে দেখা করতে বলছে। হায়াত বলল, তাহলে আমাকে ওই দিন বাঁচাতো না? হয়তো ভুল বুঝতে পেরেছে তাই এখন বলছে। হায়াত চুপ হয়ে গেল, পর মুহূর্তেই বলল। তাহলে এখন উপায়? রেন কিছু একটা ভাবলো, এরপর বাঁকা হেসে বলল, আমি যাব। হ্যাঁ? জিয়াস, তুমি এমনিতেও আবার নিকাপ পর, প্রবলেম হবে না। পাগল তুমি! আর তাছাড়া আমার আবায়া তোমার শরীরে হবেও না। তোমারটা কেন পরবো? ভুলে গেলে যে একবার আয়াতের সাথে মজা করতে আমি আবা পরেছিলাম? হায়াত চুপ হয়ে গেল। মিনিট খানিক পরে রেন একটা আবায়া পরে হাজির হলো। হায়াত ফিক করে হেসে ফেললো তাকে দেখে। একটা ছেলে আবায়া পরলে যেরকম সুন্দর লাগার কথা রেনকে তেমনই লাগছে। হায়াত হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। রেন কিছু বলল না। কিছুক্ষণ বাদে হায়াত রেনকে হিজাব পরিয়ে দেয়। রেন নিজেও নিজেকে দেখে হেসে ফেলে। এরপর নিকাব পরে। হায়াত অ্যাড্রেসটা বলে দিল তাকে। রেন বের হতে নিলে হায়াত বলে উঠল, আরে ওয়েট, আমার ফোনটা নিয়ে যাও। হ্যালো কিটির কভার আমার ফোনে, ওর মুখস্থ এটা। রেন কিছুক্ষণ হায়াতের দিকে তাকিয়ে থেকে ফোনটা নিয়ে বেরিয়ে গেল। তবে রেস্টুরেন্ট পর্যন্ত যেতে পারল না। মাঝ পথেই একটা গাড়ি থেকে কিছু লোক তাকে উঠিয়ে ফেলে। রেন কিছু যে বলবে তাও পারে না। কি একটা নিকাপের ভেতর স্প্রে করতেই সে জ্ঞান হারায়। আর তারপর এখানে, তাই তো? রেন হতাশার শ্বাস ছেড়ে বলল। হ্যাঁ। মুখোশধারী যুবকটা ক্ষেপে বলল। ইচ্ছে করছে তো খুলে উড়িয়ে দিতে। রেন কিছু বলবে তার আগেই পুলিশের গাড়ির শব্দ কানে আসে। ভরকে গেল যুবকটা। পুলিশ! সে দ্রুত জানালার কাছে যায়। পুলিশের দুটো গাড়ি দেখে থমকে গেল সে। হোয়াট দ্য ফাক? পুলিশ? রেন চমকে গেল। পুলিশ! তাকে বাঁচাতে এসেছে কেউ, কিন্তু কে? মুখোশধারী যুবকটা পালাতে যাবে তখন ভেসে এলো একটা স্বর। সারেন্ডার করুন মিস্টার। ওই নাম কি রে? মাইক থেকে মুখ সরিয়ে মাহিদকে জিজ্ঞাসা করলো শ্রাবণ। মাহিদ বিরক্ত হয়ে বলল। আমি কি জানি? শ্রাবণ মাইকটা মুখের সামনে এনে বলে উঠল। সারেন্ডার করুন মিস্টার। আমি কি জানি তানহা? মাহিদ ক্ষেপে বলল। কিছু বলছিস? এটা নাম হবে কেন? শ্রাবণ বোকা বোকা স্বরে বলল। তুই তো বললি। মাহিদ রক্তচক্ষু নিক্ষেপ করলো। শ্রাবণ খুক খুক করে কাশলো। মুখোশধারী যুবকটা থমকে দাঁড়িয়ে রইল। কি করবে এখন সে? এত সহজেই ফেসে গেল। কিন্তু মাহিদ জানলো কিভাবে ঠিকানা? যুবকটার মাথা নষ্ট হলো। রেন খ্যাক খ্যাক করে হাসলো তা দেখে। আবার এক আসলে মজা। যুবকটা রেনের কথা শুনে ক্ষেপে গেল। প্যান্টে গুজে রাখা বন্দুকটা বের করে ওর মাথায় চেপে ধরল। একদম খুন করে ফেলবো। রেন খেয়াল করলো লোকটার ভয়ে চেঞ্জ হয়ে গেছে। এই শটটা কথায় যেন শুনেছে সে। কথায় শুনেছে। রেন কপাল কুঁচকে ভাবতে লাগলো। ব্রেনে একটু চাপ দিতেই ধরা পড়লো, কিন্তু ব্যাপারটা হয়ে গেল না। আপনার ভয়েস চেঞ্জ হলো কিভাবে? যুবকটা ভরকে গেল। রাগের বশে এটা কি করলো? হঠাৎ তখন কতগুলো জুতোর শব্দ ভেসে আসলো তার কানে। এদিকেই আসছে ওরা। যুবকটার মাথা কাজ করা বন্ধ করে দিল। পর মুহূর্তেই রেনের দিকে তাকালো সে। তুই ভরসা এখন। রেন ভ্যাবাচাকা খেয়ে বলল। মারিত আর আয়াত কথা বলছিল। তখন প্রবেশ করলো অরুণ চৌধুরী আর বরুণ চৌধুরী। আসলাম। হঠাৎ শব্দে ওরা পিছনে ফিরে তাকায়। আয়াতের মুখটা কুঁচকে গেল সাথে সাথে। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। অরুণ চৌধুরী আয়াতের দিকে তাকালেন। খুব চেনা চেনা মনে হয় এই চেহারা। কার সাথে যেন ভীষণ মিল পান তিনি। মেয়েটার থেকে নজর সরিয়ে নিজের ভাতিজার দিকে তাকালেন। কেমন আছো মারিদ? মারিদ জবাব দিল না, সে উল্টো প্রশ্ন করল। তানহা কোথায়? বাসায় আসতে চেয়েছিল, আমি আনলাম না। আর তোমার গুণধর ছেলে? বরুণ দিলেন এর উত্তর। আমাদের উত্তরার ব্রাঞ্চে গিয়েছে সে, হঠাৎ ওদের খোঁজ করছে যে। মারিদ বলল। কেন ভয় পাচ্ছ? ভ্রু কুঁচকে ফেললেন ভদ্রলোক। ভয় পাবো কেন? মারিদ ফিসেল হাসলো। তার এই হাসি কেন যেন কাঁপন ধরিয়ে দিল ভদ্রলোকের বুকে। তিনি বললেন। হাসলেন কেন? বাবার মতো করেই সে বলল। এমনি। আয়াত হেসে ফেলল।
তার যা বলার যা বোঝার সব হয়ে গেছে, এখন শুধু সবটা উন্মোচন করা বাকি। ছোট আব্বু, হ্যাঁ বলো। মহিমা হলদার কে? ভাতিজার মুখে এই নাম শুনে আঁতকে উঠেন তিনি। বরুণ চৌধুরী কিছুটা রেগে বলেন, সমস্যা কি তোমার? ডাক্তারকে জিজ্ঞেস করো। আমার কেন যেন সবার অতীতে হালকা করে খোঁচা মারতে মন চাচ্ছে। কি জানি কোনো ভয়ঙ্কর রোগ হলো আমার। আমি বোধহয় আর বেশি দিন মানুষকে বাঁচতে দিব না হানি। মারিত বেশ দুঃখ নিয়ে শেষের লাইনগুলো বলল। আয়াত হেসে ফেলল। ইটস ওকে সুইটহার্ট, হেল্প লাগলে বলো, আমি আছি। হানি হানি মারিত ঠোঁট চোখা করে চুমু ছুঁড়ে আয়াতের দিকে। আয়াত হেসে ফেলল। বরুণ চৌধুরী বললেন, কিসব দুষ্টুমি করছো বাপ চাচার সামনে? নষ্টামি কই? আমি তো কাউকে প্রেগনেন্ট করে ফেলিনি, আর না কোনো বাইরের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছি। এটা তো আমার 3 কবুল বলাবো। দুজনেই চমকে উঠলেন। এসব কথা মারিত জানলো কিভাবে? অরুণ চৌধুরী এলোমেলো দৃষ্টি ফেললেন। বরুণ চৌধুরী ধমকে বললেন, চুপ করো বেয়াদব ছেলে। বাবার কথা শুনে প্রেগনেন্ট প্রেমিকাকে ফেলে অন্য কাউকে বিয়ে করে সভ্য হওয়ার থেকে এই বেয়াদবিটাই ভালো, আই থিঙ্ক। অরুণ চৌধুরী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি বললেন, আমি আসছি। আয়াত বলে উঠল, পালানো ছাড়া আর পারিনি বাকি কাপুরুষ। বরুণ চৌধুরী রাগী স্বরে বললেন, এই আমার বউকে ধমকাবে না বাবা। তো কি করব, মাথায় তুলে নাচবো? তুমি তোমার বউরে নিয়ে নাচো গিয়ে। মারিদ, ইয়েস, ও ভুল কিছু বলেনি। সেদিন ছোট আব্বু চাইলেই বিয়েটা আটকাতে পারতো, চাইলেই পারতো মাহিমা আন্টিকে বিয়ে করতে, কিন্তু তিনি তা করেননি। কাপুরুষ নয় তো কি? অরুণ চৌধুরী চোখ বুজে ফেললেন। বরুণ চৌধুরী বললেন, তুমি কোথা থেকে জানলে এসব? কে বলেছে তোমাকে এসব? মারিত সেসব প্রশ্নের উত্তর দিল না। সে বলল, আম্মু কোথায়? আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, কে বলেছে এসব? তোমার সন্তান এখন কোথায় জানো কিছু ছোট আব্বু? অরুণ চৌধুরী ঘুরলেন। অস্বস্তি বোধ করলেন এই প্রশ্নে, তাও বললেন, সে তো আর নেই। নেই? কে বললো নেই? আর আমি যদি বলি সে আছে? আয়াত মারিদের হাতটা চেপে ধরল সকলের অগোচরে। মারিত আয়াতের দিকে তাকালো, এরপর বলে উঠল, কি হবে লুকিয়ে? জানা উচিত তার। শেষ করা উচিত এই লুকোচুরি। অরুণ চৌধুরী কপাল কুঁচকে বললেন, কি বলছো এসব? তুমি কি জানো তোমার একটা না 2টা সন্তান হয়েছিল? কি? কিন্তু না, তিনি সুইসাইড করেননি, ভাগ্য বাঁচিয়ে দিয়েছিল। অরুণ চৌধুরী আর বরুণ চৌধুরী দুজনেই অবাক হলেন। অরুণ চৌধুরী বললেন, কোথায় ওরা? মারিত আয়াতের দিকে ইশারা করে বলল, ওকে একটু দেখো ভালো করে। বরুণ চৌধুরী বলে উঠলেন, ওকে দেখে কি করবে? এখন এটা বলো না যে ওই। যদি বলি হ্যাঁ? থমকে গেলেন দুজন। আয়াত অন্যদিকে ঘুরে গেল। হায়াত অফিসে গিয়ে জানতে পারে মাহিত নেই। সে নাকি হঠাৎ দৌড়ে বেরিয়ে গেছে। হায়াত ভ্যাবাচাকা খেল, কোথায় গেল সে? তখন দরজায় ঠক ঠক শব্দ হলো। প্রবেশ করলো পিয়াস আর রিয়ানা। হায়াত ওদের দেখে একগাল হাসল। আরে এসো এসো। হায়াত, তোমাকে না কিডন্যাপ করা হয়েছে শুনলাম। পিয়াসের কথা শুনে হায়াতের ওই রাতের কথা মনে পড়ে গেল। সে ভাবলো হয়তো ওই রাতের কথাই বলছে। সে বলল, আরে ওই আর কি, তেমন কিছু না। রিয়ানা বলল, তেমন কিছু না। তুমি এখানে হলে মাহিত স্যার কোথায়? হায়াত ভোরকে বলল, আমি কি জানি। উনি তো তোমাকে বাঁচাতেই গেলেন। যাওয়ার আগে আমাদের ডেকে বললেন আজকে একটু ম্যানেজ করে নিতে সব। তোমাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, তাই তোমাকে আনতে গেল। রিয়ানার কথা শুনে হায়াত ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ? পিয়াস বলল, স্যার তাহলে কাকে বাঁচাতে গেল? হায়াত থম মেরে গেল। কথাও আবার রেন। হায়াত ধপ করে চেয়ারে বসে পড়ল। রেন কি তবে ঠিকই বলেছিল? অ্যাঞ্জেল তাকে কিডন্যাপ করে বেচে দিবে বলে আজ দেখা করতে বলছিল। হায়াত তৎক্ষণাৎ রেনের ফোনটা ব্যাগ থেকে বের করলো। আয়াতকে কল করলো সে। রিসিভ হতেই বলল, বনু, রেন তো কিডন্যাপ হয়ে গেছে, জলদি আয় তুই। হায়াত উঠে দাঁড়ায়, এরপর বলল, ধন্যবাদ জানানোর জন্য। এরপর দৌড়ে বেরিয়ে গেল। ওরা কিছুই বুঝলো না হচ্ছেটা কি। রেন যখন দেখলো মুখোশধারী যুবকটি তার দিকে তুই ভরসা বলে তাকিয়ে আছে, তখনই তার মনে হলো তার সানডে মানডে আজই বোধহয় ক্লোজ হয়ে যাবে। যুবকটি কাল বিলম্ব না করে রেনের মাথাটা নিজের বগলে চেপে ধরল।
ওইদিকে মাহিত আর শ্রাবণ দরজায় লাথি মেরে ভেতরে ঢুকতেই থমকে গেল। শ্রাবণ পিস্তল উঁচিয়ে চিৎকার করে বলল, খবরদার একদম নড়বে না মিস্টার সামথিং। হায়াতকে ছেড়ে দাও। রেন বগলের তলা থেকে গঙ্গানো স্বরে বলল, আবে ওটা হায়াত না, আমি। আর এই লোকটার বগলে যা গন্ধ, তাতে পুলিশের গুলির আগে আমি শহীদ হয়ে যাব। মাহির ভ্রু কুঁচকে তাকালো। আবায়া পরা রেনকে দেখে তার মনে হলো কোনো এক অতিকায় বাদুর ভুল করে ডাঙ্গায় উঠে এসেছে। যুবকটি তখন মরিয়া হয়ে রেনের গলায় বন্দুক ঠেকিয়ে বলল, পিছিয়ে যাও, নইলে এর ইহকাল পরকাল এক করে দেব। একদম কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে যাবে। শ্রাবণ অবাক হয়ে বলল, দোস্ত, হায়াতের গলার শর্ত ফাটা বাঁশির মতো হয়ে গেছে। দেখ কেমন দাড়ি গজিয়েছে। মাহিত ধমক দিয়ে বলল, গাধা, ওটা রেইন। ওর দাড়ি গচাবে কেন? কিন্তু এই মুখোশধারীটাকে? আর হায়াত কোথায়? আমাকে যেতে দাও, তা না হলে ওকে এইখানেই মেরে দেব। মাহিত শক্ত গলায় বলল, হায়াত কোথায়? আমাকে কিডন্যাপ করছে, হায়াত বোধহয় বাসায়। আমাকে বাঁচান প্লিজ। মাহিত ভরকে গেল, তার মানে হায়াত ঠিক আছে। মাহিত স্বস্তির শ্বাস ছাড়ল। মুখোশধারী লোকটা বলল, মেরে দেব কিন্তু। মাহিতের গা ছাড়া জবাব। হেকে মারলে আমার কি ভাই? শুধু শুধু খাটুনে করে আসলাম। শ্রাবণ মুখ কুচকে বলে উঠল, ইসছি ডে কিডন্যাপার। রেন ভরকে গেল। হায় হায়, তাকে বাঁচাবে না? মাহিত বলল, ধুর, এরা ধরতে শ্রাবণ অনেক সময় নষ্ট করিয়েছে। আসলে মেরে দেব একে। মাহিত বলল, দে আমাদের কি? এ না, আমি এখনো বিয়ে করিনি। রেন অসহায় স্বরে বলে উঠল। মাহিত ফিচেল হেসে বলল, আমাদের কি তাতে? হঠাৎ মাহিদের ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার। মাহিত কল রিসিভ করলো। সে কিছু বলার আগেই ওপাশ থেকে বলল, স্যার, আমি হায়াত। আপনি কি খুঁজে পেয়েছেন কিডন্যাপারকে? কোথায় আপনি? মাহিত এতক্ষণে যেন নিশ্চিন্ত হলো। সে বলল, তুমি কোথায়? ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছে। যেটা জিজ্ঞেস করেছি সেটা বলেন। মাহিত ট্রেনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার সামনে এখন। হোয়াট? ঠিক আছে ও? রেন হায়াতের আসলে কি হয় মাহিত জানে না। কেন এত দরদ এই ছেলের প্রতি সেটাও তার মাথায় আসে না। সে কিছু বলবে তার আগেই গুলির শব্দ কানে এলো। মাহিত শিট বলে কল কেটে দিল। হায়াতের মাথা খারাপ হয়ে গেল। আয়াত ড্রাইভ করছে আর তার পাশে হায়াত বসা। মারিতো আসতে চেয়েছিল, আয়াত ধমক দিয়ে বসিয়ে রেখে এসেছে তাকে। হায়াত আহাজারি করতে লাগলো, শেষ শেষ হয়ে গেল, আমাদের ব্রেইন শেষ হয়ে গেল। আল্লাহ, এটা কি হলো? আয়াত ব্রেক কষলো। কি হয়েছে? হায়াত কাঁদতে লাগলো। আয়াত ধমক দিল, চুপ, একদম কাঁদবি না। কি হয়েছে সেটা বল। গুলি, গুলির শব্দ। আয়াতের কুঁচকে যাওয়া ভ্রু শিথিল হয়ে গেল। ফোনে একটা নোটিফিকেশনের শব্দ এলো। আয়াত হায়াতের হাত থেকে ফোনটা নিল। মাহিত লোকেশন সেন্ড করেছে। আয়াত স্টারিং ঘুরিয়ে ফেলল, গাড়ির স্পিড বাড়ালো। হায়াত কাঁদছে। আয়াতের চোখ মুখ শক্ত, যেন তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। 20 মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল। আয়াত একটা রিভলভার হাতে নিয়ে বেরিয়ে এলো। হায়াতও বের হলো। এখনো হেসকি তুলে কাঁদছে সে। আয়াত বাড়িটার দিকে তাকালো। হায়াত প্রথম দেখেই চিনতে পারলো এখানে সে এসেছিল। এটাই তো অ্যাঞ্জেলের বাড়ি। ওরা দ্রুত কদমে ভেতরে প্রবেশ করলো। ভেতরে আসতেই কারো চিৎকার কানে এলো তাদের। সিঁড়ি বেয়ে উপরে উঠলো তারা। চিৎকার অনুযায়ী রুমটার দিকে গেল তারা। যেতেই থমকে গেল। হায়াত সাথে সাথে চেঁচিয়ে উঠল, ছি! আয়াত চোখ খিচে ফেলল। মারিদ ভোরকে তাকালো তাদের দিকে। একবার ওদের দেখছে তো একবার সামনে লাল হওয়া পাছাটা দেখছে। মাহিদ বলল, যা দেখে ফেললো। শ্রাবণের হাতে ব্যান্ডেজ। সে রেনকে উঠিয়ে ওর চেয়ারে বসে রইল। রেন দাঁড়িয়ে রয়েছে। তখন শ্রাবণের দিকে গুলি করছিল। ভাগ্য ভালো গুলিটা কোনো রকম ছুঁড়ে বেরিয়ে গেছে। যুবকটা ভেবেছিল যখন সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন সে পালিয়ে যাবে, কিন্তু অলিভার থাকতে কি আর তা সম্ভব? সে ঠিকই তাকে আটকে দিয়েছে। পা কামড়ে ধরেছিল। তখন বাকি পুলিশ তাকে ঘেরাও করে ফেলে। ঘরের ভেতর 3 জন পুলিশ ছিল।
যুবকের ধারণাতেও ছিল না বোধ হয় যে বাহিরে আরও আছে। গুলির শব্দ শুনতে তারাও ভেতরে আসে। ব্যাস, মাহিত তার কোমরের বেল্ট খুলে ওর পাশা বরাবর দিল কয়েকটা ইচ্ছে মতো। ছেড়ে দে। মাহিত আরও একবার বাড়ি মারল। সে চেঁচিয়ে উঠল। মাহিত ধমকে উঠল। চুপ শালা। আয়াতকে দেখতেই রেন উঠে দাঁড়ায়, কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। আয়াত আমাকে ধর্ষণ করার চেষ্টা করছিল। আয়াত রেনকে নিচ থেকে উপর পরক্ষা করল। ওর এই রূপ দেখে বলে উঠল। এসব কি পড়েছো? এদিকে রেনকে ঠিক থাকতে দেখে হায়াত ঝাপটে জড়িয়ে ধরল, ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। মাহিদের মাথায় আগুন জ্বলে উঠল। হায়াতকে তো কিছু বলতে পারল না। সে বেলটা উঠিয়ে নিজের সর্বশক্তি দিয়ে দিল আরও কয়েকটা বাড়ি। এহেন কাণ্ডে হায়াত চমকে উঠে রেনকে ছেড়ে দেয়। এবার ঘটল এক আশ্চর্য ঘটনা। যুবকটা কেঁদে বলে উঠল। ভাইয়া আর মেরো না, আহ। মাহিত হকচকিয়ে গেল। ভয়েসটা তার চেনা, কি আশ্চর্য! সে এখনো ওর মুখোশ টেনে খুলেনি। মাহিত আচমকা টান মেরে খুলে ফেলল। মাহিত এর জন্য বোধহয় প্রস্তুত ছিল না। এটা কে? কাকে দেখছে সে? এটা কিভাবে সম্ভব? রোহিত তুই? হায়াত ভোরকে তাকালো তার দিকে। শ্রাবণ হা হয়ে গেল। এক কথায় এদের মাথায় একটা বজ্র পড়ল। রোহিত? অ্যাঞ্জেল তার মানে রোহিত? এটা কি করে হয়? ওর মতো ছেলে নারী পাচার করে? এটাকে কি তবে বলে ডোন্ট জাজ এ বুক বাই টস কভার? হ্যাঁ, আমি, আর মেরো না। রোহিতের হাত পা বাঁধা ছিল। মাহিত ভোরকে বলে উঠল। তুই তুই কি করছিস? হায়াত মুখে হাত দিয়ে বলে উঠল। রোহিত স্যার, আপনি? মিনিট খানেক পর রোহিতের হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে। বর্তমানে সবাই বাড়িটার হল রুমে বসে গোল বৈঠক বসেছে যেন। শ্রাবণ তার ফোর্সকে পাঠিয়ে দিয়েছে। সবার মুখ থমথমে। এ যেন অবিশ্বাস্য এক ঘটনা ছিল। সেই ভোলা ভালা হাসি খুশি দয়ালু ভালো ব্যক্তির আড়ালে কিনা এসব। হায়াতের মনে হলো অ্যাঞ্জেল যদি মাহিত হতো তাহলে বোধহয় বিশ্বাসযোগ্য হতো। কিন্তু রোহিতের মতো ভালো মানুষ, চোখে পানি এসে যায়। এর জন্যই কি তার চাকরিটা এত দ্রুত হয়ে গিয়েছিল? রোহিতের দৃষ্টি মেঝের দিকে। বেচারা বসতে পারছে না, পেছন জ্বলে যাচ্ছে একদম। তাকে জোর করে বসিয়ে রেখেছে। তখন হাজির হলো বাকি সদস্যরা। অরুণ চৌধুরী, বরুণ চৌধুরী, মাহিরা চৌধুরী, তানহা আর মারিত। মারিত আর তানহা দুজনই হুইল চেয়ারে বসে। আয়াত সেদিকে তাকালো একবার। সেই মাহিতকে বলেছে সবাইকে ডাকতে, দেখুক ছেলের কারবার। পেছনে মুনমুনকে ছুটে আসতে দেখা গেল। তাকে শ্রাবণ কল করেছিল। মুনমুন আসতেই শ্রাবণ হেসে বলল। আসো সোনা, তোমার সুইট বসকে দেখো, আসো। মুনমুন ধীর পায়ে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়ালো। শ্রাবণের হাতে ব্যান্ডেজ দেখে ভরকে গেল মেয়েটা। হাতটা নিজের হাতের আগলে নিয়ে বিচলিত স্বরে বলে উঠল। এ কি কি হয়েছে আপনার? মশা কামড়েছে। শ্রাবণের এই সময় মজা করাটা তার পছন্দ হলো না। সে ক্ষেপে বলল। একদম ফাজলামো করবেন না। শ্রাবণ বলল। তোর বস গুলি মেরেছিল। মুনমুন মুখে হাত দিয়ে ফেলল। সে রোহিতের দিকে তাকায় একবার, তো শ্রাবণের দিকে। শ্রাবণ মুচকি হেসে মাথা দোলায়। মারিত আয়াদের কাছাকাছি যায়। এরপর বলে। রোহিত, যে নাকি সারা দিন গেম খেলে কাটাতো সে। মাহিত তখন বলল। সেসব কথা বাদ, তুই না মনমনকে পছন্দ করতি, হায়াতকে কিডন্যাপ করতে চেয়েছিলে কেন? শ্রাবণ কটমট দৃষ্টিতে মুনমুনকে দেখল। মুনমুন একটু শুকনো ঢোক গিলল। রোহিত ব্যথা নিয়েও হেসে ফেলল। সে তো কেউই যেন সন্দেহ না করে তাই সেটা দেখাতাম। আসলে আমি হায়াতকে পছন্দ, আম অবসেসড উইথ হার। ভালো মানুষের রূপটা যেন কেউ সন্দেহ না করে তাই দেখাতাম। সবাই অবাক হয়ে গেল। অরুণ চৌধুরী এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় মারল ছেলের গালে। এই শিক্ষা দিয়ে বড় করেছি তোমাকে। রোহিত আচমকা জোরে জোরে হাসতে লাগলো। পাগল হলো নাকি? তুমি শিক্ষা দিয়েছ সবসময় তো ওই মহিলার ছবি নিয়ে পড়ে থাকতে, দিনরাত তার চিঠি পড়ে কাটিয়ে দিতে। তুমি কি শিক্ষা দিয়েছ আমাকে? আমাকে যা শিক্ষা দেওয়ার তা তো সব বড় আব্বু দিয়েছে।
সবাই বরুণ চৌধুরীর দিকে ঘুরে তাকালেন। ভদ্রলোক ভোরকে বলে উঠলেন, নারী পাচারের শিক্ষা আমি দেইনি। এই হারামজাদা, ভালো করে বল। রোহিত যেন আকাশ থেকে পড়ল। ভদ্রলোক চোখের ইশারায় কিছু বলছে। রোহিত তা খেয়াল করল, পর মুহূর্তেই বলল, হ্যাঁ ঠিকই বলেছ, নারী পাচারের শিক্ষা তুমি দাওনি আমাকে। সবাই চোখ সরিয়ে নিল বরুণ চৌধুরীর উপর থেকে। রোহিত সাথে সাথেই বলল, শুধু নারী পাচারকারীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলে আর দেখিয়েছিলে টাকার লোভ। সবাই আবার তাকালো তার দিকে। আয়াত যেন এবার হিসাব মিলাতে পারছে। বরুণ চৌধুরী এদিকে ঘেমে নিয়ে একাকার। মাহিরা চৌধুরী কোনো রূপ রিয়াক্ট করলেন না। তিনি অনুভূতিহীন দাঁড়িয়ে রয়েছেন, যেন এ কথা তিনি আগে থেকেই জানেন। চেহারার গাম্ভীর্য একটু টলেনি তার। মারহিত আর মারিতের অবিশ্বাস্য চাহনি। অরুণ চৌধুরী আহত চোখে তাকালেন।